ওই যে ঝর্ণা দেখছো, যাও ওই ঝর্ণার নিচে দাঁড়িয়ে স্নান করো। প্রকৃতি দেবীর কথা মতো ইন্দ্রাণী ঝর্ণার জলে দাঁড়িয়ে পড়ে। তারপর সেখান থেকে বেরিয়ে আসতেই রামচন্দ্রপুর গ্রামে এক গোয়ালার দুই বউ ছিল। বড় বউয়ের নাম ইন্দ্রাণী আর ছোট বউয়ের নাম লাবণ্য। লাবণ্যর যেমন রূপ তেমনি মাথা ভর্তি চুল, আর বড় বউ ইন্দ্রাণীর মাথায় চুল নেই বললেই চলে। শোনো বড় বউ, আমি দুধ নিয়ে শহরে যাচ্ছি, দুদিন পর ফিরবো। তুমি ছোট বউয়ের যত্ন নিও আর ওর কথা মতো চলবে, ঠিক আছে? আমি আসছি। এই কথা বলে বিমল দুধ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপরেই উনি আমায় রূপের যত্ন নিতে বলেছেন, আমি শুধুই রূপচর্চা করব। তুমি সংসারের সব কাজ করে সময় মতো আমার খাবার ঘরে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে লাবণ্য, তোকে কিচ্ছু করতে হবে না, আমি সব কাজ করে নেব। বড় বউ ইন্দ্রাণী ঘরের সব কাজ করতে থাকে, কিন্তু ছোট বউ এতই হিংসুটে, বড় বউ ঝাঁট দিলে সে আবার নোংরা ফেলে দেয়। বাসন মাজলে আরও বাসন দিয়ে মাজতে বলে। রান্না করলে তাতে ইচ্ছে করে নুন মিশিয়ে খারাপ করে দিয়ে আবার রান্না করতে বলে। এমনই একদিন সকালে ছোট বউ চুল আঁচড়াচ্ছিল। লাবণ্য, তোর চুলে তো খুব জট পড়েছে দেখছি, আমি কি তোর চুল আঁচড়ে একটু তেল মাখিয়ে দেব? ঠিক আছে দাও, তবে কিন্তু হিংসে করে আমার চুল ছিঁড়ে তোমার মতো ন্যাড়া টাকলি করে দিও না যেন। লাবণ্য, তোর চুলে যে খুব জট পড়েছে রে, ভালো করে চিরুনিই দেওয়া যাচ্ছে না। মরে গেলাম রে, তুমি ইচ্ছে করে আমার চুল ছিঁড়ে টাক করে দিতে চাইছো তাই না? কই দেখি দেখি চিরুনিটা। ও মা গো, এতগুলো চুল ছিঁড়েছো, দাঁড়াও আজ আমি তোমার বাকি কটা চুলও ছিঁড়ে দেব। এই কথা বলে ছোট বউ লাবণ্য বড় বউয়ের ওই অল্প কটা চুল ধরে টানতে থাকে। ছোট, ছাড়, লাগছে আমার, আমি ইচ্ছে করে তোর চুল ছিঁড়ে নি ছোট, অনেক জ্বর ছিল। যে কটা চুল ছিল সে কটাও ছিঁড়ে দিয়েছি, এবার দেখ কেমন লাগে। এমন কেন করলি লাবণ্য? আমার বাকি কটা চুল তুই ছিঁড়ে দিলি। স্বামীর অবহেলা, তোর এইরকম অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, আমি আর এই সংসারে থাকবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি আজই বিদায় হও। ছোট বউ লাবণ্যর মুখে এমন কথা শুনে বড় বউ মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর জঙ্গলের মধ্যে নদীর ধার দিয়ে হাঁটতে থাকে। এমন সময় তার চোখে পড়ে এক জলপরি। নদীতে জলপরিটা ওইভাবে কাঁদছে কেন, দেখি তো কাছে গিয়ে। এই কথা বলে ইন্দ্রাণী জলপরির কাছে যায়। তোমার কি হয়েছে জলপরি, তুমি এইভাবে কাঁদছো কেন? আমি অনেক দিন ধরে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে আমার। আমার কাছে তো কোনো খাবার নেই, কিন্তু দাঁড়াও, ওই গাছ থেকে কিছু আম কুড়িয়ে এনে তোমায় দিচ্ছি। ইন্দ্রাণী আম কুড়িয়ে নিয়ে এসে জলপরীকে দেয়। জলপরি আম খেয়ে বলে, আহ শান্তি, তোমার অনেক ভালো হোক। এরপর ইন্দ্রাণী আবারও নদীর ধার দিয়ে হাঁটতে থাকে, আর কিছু দূর গিয়ে দেখে একটা ডাইনি নদীর ঘাটে বসে খুব কষ্ট পাচ্ছে। ওরে বাবারে, এই তো দেখি এক ডাইনি। ভয় নেই, আমি তোমার কিচ্ছু করব না। মাছ খেতে গিয়ে আমার গলায় কাঁটা আটকে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে, সাহায্য করো আমায়। তখন ইন্দ্রাণী একটি লেবু কুড়িয়ে নিয়ে ডাইনিকে দেয়, আর লেবুর রস খেতেই সাথে সাথেই ডাইনির গলার কাঁটা নেবে যায়। আমি তোমার জন্যই কষ্টের হাত থেকে বাঁচলাম, দেখবে তোমারও একদিন ভালো হবে। এরপর ইন্দ্রাণী হাঁটতে হাঁটতে জঙ্গলের আরো গভীরে পৌঁছায়। সেখানে এক অপরূপ সুন্দরীকে ধ্যান করতে দেখে। এই নিশ্চয়ই এই জঙ্গলের দেবী, আমি ওই দেবীর কাছে যাই। এই কথা বলে ইন্দ্রাণী প্রকৃতি দেবীর কাছে গিয়ে বলে, হে দেবী, আমি বড়ই অভাগী, আমায় দয়া করুন দেবী। এতদিন পর্যন্ত তোমার চুল ও রূপের জন্য তোমার সাথে খুবই অন্যায় হয়েছে, কিন্তু তোমার মন খুবই সরল ও পরিষ্কার, তাই আমি তোমার রূপ ও চুল ফিরিয়ে দেব। ওই যে ঝর্ণা দেখছো, যাও ওই ঝর্ণার নিচে দাঁড়িয়ে স্নান করো। প্রকৃতি দেবীর কথা মতো ইন্দ্রাণী ঝর্ণার জলে দাঁড়িয়ে পড়ে। তারপর সেখান থেকে বেরিয়ে আসতেই, এ কি, আমি ফর্সা, আমার এত ঘন লম্বা চুল কিভাবে হলো? এ নিশ্চয়ই ওই দেবীর আশীর্বাদ,
আর ওই জাদু ঝর্ণার জলের জন্য হয়েছে। এ সবই তোমার কর্মফল বৎস। তুমি এবার বাড়ি ফিরে যাও, দেখবে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। ইন্দ্রাণী ওই পথ ধরে বাড়ির দিকে ফিরতে থাকে। ফেরার পথে সেই ডাইনির সাথে দেখা হয়। এই মেয়ে, তুই আমায় প্রাণে বাঁচিয়েছিলিস। এই ইচ্ছা কলসিটা নিয়ে যা। এ থেকে তুই যা চাইবি তাই পাবি। কখনো কেউ অভুক্ত থাকলে, কারো কিছু প্রয়োজন হলে তাকেও সাহায্য করিস, কেমন? অনেক ধন্যবাদ ডাইনি, এবার আমি আসি। ইন্দ্রাণী ওই রাস্তা দিয়েই ফিরতে ফিরতে সেই জলপরীর সাথে আবার দেখা হয়। জলপরী, তোমার খিদে মিটেছে? তুমি কি আরো কিছু খেতে চাও? এই জাদুর কলসির সাহায্যে আমি তোমাকে এবার পেট ভরে খাওয়াতে পারবো। তোমার দেওয়া একটি আম খেয়েই আমার খিদে মিটে গেছে। আমি তোমায় একটা উপহার দিতে চাই। এই কথা বলে জলপরী একটি সোনালী আঁশ ইন্দ্রাণীকে দিয়ে বলে, কারো কোনো রোগ ব্যাধি হলে এই আঁশ কপালে ছোঁয়ানোর সাথে সাথে রোগ নিবারণ হয়। কখনো কেউ অসুস্থ হলে তাকেও তুমি এই আঁশ দিয়ে সাহায্য করো, কেমন? ধন্যবাদ জলপরী, এবার আমি আসি। ইন্দ্রাণী হাঁটতে হাঁটতে নিজের বাড়ি ফিরে এসে ছোট বউকে ডাকতে থাকে। লাবণ্য, লাবণ্য, কোথায় গেলি রে? দেখ, আমি ফিরে এসেছি। আমি আর কখনো বাড়ি ছেড়ে যাব না। ছোট বউ ঘর থেকে বেরিয়ে ইন্দ্রাণীর রূপ ও ঘন লম্বা চুল দেখেই, এ কি? কে তুমি? তুমি বড় বউ? চিনতে পারছিস না? আমি ইন্দ্রাণী, এই বাড়ির বড় বউ। তুমি এত রূপবতী, ফর্সা, এত চুল কি করে হলো? বলছি রে, বলছি। আগে চল ভেতরে যাই। চলো চলো, তাড়াতাড়ি চলো, আমার যে আর তর সইছে না। এরপর বড় বউ ইন্দ্রাণী ছোট বউ লাবণ্যকে জঙ্গলের সমস্ত ঘটনা খুলে বলে। আমিও যাব। জাদু ঝর্ণার সাহায্যে তোমার থেকে আরো বেশি রূপবতী হতে চাই। আর ওই ইচ্ছা ঘোড়া আমারও চাই। ওই ঘোড়া থেকে আমি স্বর্ণ অলংকার, মণি, মুখ সব কিছু চাইবো। ওরে লাবণ্য, লোভ করিস না, তুই তো এমনিতেই সুন্দরী। এরপর ছোট বউ লাবণ্য জঙ্গলের পথে রওনা দেয়। কিছু দূর যেতেই তার সাথে দেখা হয় জলপরীর। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমার অত সময় নেই বাপু, আমি আগে জাদু ঝর্ণায় সুন্দরী হতে চাই। আমি চললাম। এই কথা বলে লাবণ্য আবার হাঁটতে থাকে। তারপর সে ওই ডাইনিকে দেখতে পায়। আমার গলায় কাঁটা আটকেছে, আমাকে একটু সাহায্য করো। আমার খুব কষ্ট হচ্ছে। উফ, শুভ কাজে পিছু ডেকো না তো। ফেরার পথে তুমি আমাকে ওই জাদু ঘোড়া দিলে তারপর আমি সাহায্য করব। লাবণ্য ডাইনিকে সাহায্য না করে এগিয়ে যায়। তারপর প্রকৃতি দেবীর কাছে গিয়ে বলে, প্রকৃতি দেবী, আমি আমার জায়ের থেকে আরো বেশি সুন্দরী হতে চাই। জাদু ঝর্ণা কোথায় আছে তাড়াতাড়ি বলো। তোমার তো রূপ আছে, চুলও আছে, তাহলে কেন তুমি? তোমার অত জ্ঞানের কথা আমি শুনতে চাই না। ঝর্ণাটা কোথায় সেটা বলো। প্রকৃতি দেবী আর কিছু বলার আগেই লাবণ্য ওই ঝর্ণাটা দেখতে পেয়ে তার জলের নিচে গিয়ে দাঁড়ায়। আর যখন বেরিয়ে আসে, কি আমি এমন কালো কুৎসিত কিভাবে হলাম? আর আমার সব মাথার চুল কোথায় গেল? হায় 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 হায়, প্রকৃতি দেবী দয়া করে আমার আগের রূপ ফিরিয়ে দিন। আমি তা পারবো না, এসবই তোমার লোভ ও কর্মফলের কারণে হয়েছে। তুমি ফিরে যাও। আমি ওই ডাইনি ও জলপরীর থেকে সাহায্য চাইবো, ওরা নিশ্চয়ই সাহায্য করবে। এই কথা বলে লাবণ্য বাড়ির দিকে ফিরতে থাকে। ফেরার পথে ডাইনি ও জলপরীর আর দেখা পায় না। এরপর বাড়ি ফিরে বড় বউ ইন্দ্রাণীকে বলে, আমার সাথে এটা কি হলো? এবার আমি কি করব? আমার স্বামী আর আমাকে ভালোবাসবে না। তোকে আমি আগেই বারণ করেছিলাম, তুই লোভে পড়ে ওই জঙ্গলে যাস না, কিন্তু তুই শুনলি না আমার কথা। এরপর লাবণ্য তার রূপ ফিরিয়ে আনার জন্য হাজারো চেষ্টা করে। বালতি বালতি গরুর দুধে স্নান করে, তারপরেও কিছুতেই কিছু হয় না। বিমল গোয়ালাও শহর থেকে ফিরে এসে তার ছোট বউয়ের এমন কাণ্ড দেখে, আমায় যে এবার পথে বসতে হবে। সারাদিন যা গরুর দুধ দুই, সবই ছোট বউ যে মাথায় ঢালে। হায় 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 হায়। বেশ, তাই হবে।
আর তৃতীয় ইচ্ছা? আমার তৃতীয় ইচ্ছে হলো আমার অলংকারের বাক্স যেন সব রকম অলংকারে ভরে যায়। আমি তোমার 3টি মনের ইচ্ছা পূরণ করলাম। এই, তুমি সবসময় এইভাবে মাথায় ঘোমটা দিয়ে থাকো কেন গো? ঘোমটার আড়ালে নিশ্চয়ই কিছু লোকাও, তাই না? ঘোমটাটা একবার খোলো তো দেখি। চুমকি এই কথা বলেই বৌদির মাথার ঘোমটাটা টেনে খুলে দেয়। তারপরেই, মা, ও মা, তাড়াতাড়ি রান্নাঘরে এসে দেখো গো, এ তুমি কেমন মেয়েকে ঘরের বউ করে নিয়ে এলে? মেয়ের এমন চিৎকার শুনে রাধিকার শাশুড়ি রান্নাঘরে এসে, হ্যাঁ, এ আমি কি দেখছি? হায় হায় হায়, শেষমেশ আমার একটা মাত্র ছেলের বউ এমন টাকলি! ছি ছি ছি, এখন আমি সমাজে কি মুখ দেখাবো? না না না, আমি এটা মানতে পারছি না। মা, কেন এমন ভাবে বলছেন? আমি আমার চুলের জন্য অনেক চিকিৎসা করিয়েছি, অনেক রকম তেল জড়িবুটি সব মাথায় লাগিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ও সব কথা আমি শুনতে চাই না। আমার রাজপুত্রের মতো অমন সুন্দর ছেলের আমি আবার বিয়ে দেব। হ্যাঁ মা, দাদাকে না আবার কোনো সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। এইভাবে নিত্যদিন শাশুড়ি ও ননদ মিলে রাধিকার চুল নিয়ে নানান অপমান করতে থাকে। অপমান সহ্য করতে না পেরে রাধিকা রোজই একা একা নদীর ঘাটে বসে কাঁদতে থাকে। না জানি আর কতদিন আমাকে এইভাবে অপমান সহ্য করতে হবে। আমার এই পাতলা চুলের জন্য আমি কি করতে পারি? আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। ওদিকে তখন রাধিকার শাশুড়ি খাটে বসে, এই চুমকি, আমাকে এক গ্লাস জল দিয়ে যা তো রে, খুব তৃষ্ণা পেয়েছে। উফ, ভালো লাগে না বাবা, এত কাজ আমি করতে পারবো না। এদিকে ফাঁকিবাজ বৌদিটাও যে কোথায় গেল কে জানে। দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। এই কথা বলে চুমকি ঘর থেকে বেরিয়ে কুয়োর কাছে যায় আর বলে, কুয়ো থেকে জল ভর্তি ভারী বালতি আমি তুলতে পারবো না, ওই বৌদিকে দিয়েই তোলাবো। তারপর আমি জলটা নিয়ে গিয়ে মাকে দেব। এখন ফাঁকিবাজ বৌদিটা কোথায় গেল আগে সেটা দেখি। ওদিকে রাধিকা তখনও নদীর ঘাটে বসে মন খারাপ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলে। আর তার এই কষ্ট দেখে 3 মাথার জলপরি, আহারে, বেচারি বউটার কতই না কষ্ট। ওর চুলের জন্য প্রতিদিন তার বাড়ির লোক কতই না অপমান করে। আমার ওকে সাহায্য করা উচিত। এই কথা বলে 3 মাথার জলপরি নদীর ঘাটের দিকে রাধিকার কাছে গিয়ে বলে, রাধিকা, আমি তোমার 3টি মনের ইচ্ছা পূরণ করতে চাই। তুমি তোমার মনের ইচ্ছাগুলো আমায় বলতে পারো। কে তুমি? তোমার 3টি মাথা আর পায়ের বদলে একটি মাছের মতো লেজ রয়েছে। তুমি কি অপরূপ সুন্দর, কি মায়াবী। আমি হলাম 3 মাথাওয়ালা জাদুর জলপরি। আমি তোমাকে প্রতিদিনই এই নদীর ঘাটে কাঁদতে দেখি। আমি তোমার মনের কষ্ট আর সহ্য করতে না পেরে তোমার সামনে এসেছি। না হলে আমি কোনো মানুষকেই দেখা দিই না। নদীর ঘাটে 3 মাথাওয়ালা জলপরীর সাথে রাধিকার কথাবার্তাগুলো দূর থেকে লুকিয়ে লুকিয়ে শুনছিল রাধিকার ননদ চুমকি। এ কি, আমি এটা কি দেখছি? ওই 3 মাথার মায়াবী জলপরীর কাছ থেকে বৌদি 3টে মনের ইচ্ছের পূরণের আশীর্বাদ পাবে? না, এটা আমি কিছুতেই বৌদিকে পেতে দেব না। ইচ্ছে পূরণের আশীর্বাদ আমারই চাই। চুমকি আড়াল থেকে বেরিয়ে নদীর ঘাটের দিকে এগিয়ে যায়। রাধিকা, মনে হয় এইদিকে কেউ আসছে। আমায় এক্ষুনি চলে যেতে হবে। তুমি চিন্তা করো না, তুমি যখনই একা এই ঘাটে আসবে আমি তোমার কাছে এসে তোমার 3টি মনের ইচ্ছা পূরণ করব। আমি এখন আসছি। এই কথা বলেই 3 মাথার জাদুর জলপরি নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। তারপর চুমকি নদীর ঘাটে এসে রাধিকাকে বলে, এই যে মহারানী, বাড়ির কাজগুলো কে করবে শুনি? নদীর ঘাটে বসে যে গায়ে হাওয়া লাগাচ্ছ, বাড়ি চলো, অনেক কাজ পড়ে আছে। তারপর চুমকি তার বৌদি রাধিকাকে কুয়োর কাছে নিয়ে গিয়ে জল তুলতে বলে। বৌদি কুয়ো থেকে জল তুললে চুমকি একটি গ্লাসে জল নিয়ে গিয়ে মাকে দেয়। সেই তো কখন জল আনতে গেছিস, আমার তো গলা শুকিয়ে দম বন্ধ হবার জোগাড়। ঘরে জল ছিল না, তাই কুয়ো থেকে জল তুলে তোমার জন্য নিয়ে এলাম। সারাদিন শুধু আমি কাজ করে যাই আর বৌদি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি আমার ঘরে এসো। তুমি কাজ না করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ,
আজ থেকে ঘর ঝাড় দেওয়া, গরুকে খড় খাওয়ানো, রান্না করা সব কাজ তুমি একা করবে, বুঝেছ? এদিকে যখন রাধিকার শাশুড়ি তাকে বকাবকি করতে ব্যস্ত, তখন চুমকি মনে মনে বলে, আমাকে আজই বৌদির একটা কাপড় চুরি করতে হবে, আর সেই কাপড় চুরি করে আমি ওই নদীর ঘাটে পড়ে যাব। তারপর চুমকি সোজা তার বৌদির ঘরে গিয়ে লুকিয়ে একটি কাপড় নিয়ে এসে সেটা নিজের ঘরে রেখে দেয়। কাল সকালে বৌদিকে বাড়ির সমস্ত কাজে ব্যস্ত রাখতে হবে, আর সেই সুযোগে আমি যাব নদীর ঘাটে। এরপর ধীরে ধীরে দিন গড়িয়ে রাত হয়ে যায়। আর রাতের বেলায় যখন রাধিকা খাবার তৈরি করে রান্নাঘর থেকে বেরিয়ে তার ঘরে যায়, তখন তার ননদ লুকিয়ে রান্নাঘরে ঢুকে ভাতের থালার মধ্যে চুল মিশিয়ে দেয়। রাতের খাওয়া দাওয়ার সময় রাধিকা তার শাশুড়ি, ননদ ও স্বামীকে খেতে দেয়। তখন রাধিকার স্বামী বলে ওঠে, এ কি, ভাতের মধ্যে চুল কি করে এলো? ছি ছি, সারাদিন কাজ করে বাড়ি ফিরে একটু ভালো করে খেতেও পাবো না। এই খাবার আমি খাবো না। বলি বৌমা, তোমার চুলের সাথে সাথে কি চোখের মাথাও খেয়েছো নাকি? চোখে দেখতে পাওনি ভাতে চুল পড়েছে? এই খাবারটা আমার ছেলেকে খেতে দিলে? আমি রান্না করার সময় ভালোভাবে সব কিছু পরিষ্কার করে রান্না করেছি, কিভাবে যে খাবারে চুল এলো আমি জানি না মা। এরপর রাতের খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে। তার পরের দিন সকাল হতেই চুমকি তার বৌদিকে বলে, আজ তুমি সারা দিন বাড়ির কাজ করবে, কোথাও যাবে না বলে রাখছি, না হলে আজও তোমার কপালে দুঃখ আছে। এরপর চুমকি তার ঘরে গিয়ে বৌদির শাড়ি পরে লুকিয়ে লুকিয়ে সেই নদীর ঘাটে চলে যায়। তারপর এবার আমাকে শুধু বৌদির মতো দুঃখের গান প্যানাতে হবে, কিন্তু আমার মাথায় তো অনেক চুল। জলপরি যদি বুঝে যায় আমি রাধিকা নই, না না, মাথায় ভালো করে ঘোমটাটা দিয়ে মুখটাও একটু ঢেকে রাখি, তাহলে জলপরি আমাকে কোনোভাবেই চিনতে পারবে না। এরপর চুমকি ঘোমটা দিয়ে তার মাথা ও মুখ ঢেকে দুঃখের কথা বলতে থাকে। তার কথা শুনে তিন মাথার জলপরি জলের উপরে মাথা তুলে নদীর ঘাটের কাছে আসে। তোমার তিনটি মনের ইচ্ছা আমাকে বলো, আজ আমি তা পূরণ করব। আমি অনেক অনেক সুন্দরী হতে চাই। বেশ, আশীর্বাদ দিলাম। দ্বিতীয় ইচ্ছা বলো। আমার চুল যেন সবার থেকে লম্বা ও সুন্দর হয়। বেশ, তাই হবে। আর তৃতীয় ইচ্ছা? আমার তৃতীয় ইচ্ছে হলো আমার অলংকারের বাক্স যেন সব রকম অলংকারে ভরে যায়। আমি তোমার তিনটি মনের ইচ্ছা পূরণ করলাম, এবার তুমি বাড়ি ফিরে যাও। তবে মনে রেখো, অসৎ উপায়ে যদি কেউ আমার থেকে বরদান চায় তাহলে সে বিপরীত ফল পায়। এই কথা বলেই জলপরি নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। তারপর চুমকি বাড়ি ফিরে তার মাথার ঘোমটাটা খুলতেই আয়নায় দেখে তার মাথায় একটাও চুল নেই। তার হাত, পা, মুখ কালো কুৎসিত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গয়নার বাক্সটা খুলে দেখে তাতে যে দু তিনটি অলংকার ছিল তা এখন একদম ফাঁকা। এই দেখে তো চুমকি, ও মা গো, আমার সাথে কি হলো গো? চুমকির কান্না শুনে তার মা ও বৌদি দৌড়ে তার ঘরে আসে। তারপর, ছি ছি ছি, কি কুৎসিত হয়েছে তোকে দেখতে! তুই আমার মেয়ে, লোক সমাজে পরিচয় দিতেও আমার লজ্জা করবে যে। সবকিছু ওই বৌদির জন্য হয়েছে। বৌদির জলপরি বন্ধু আমায় অভিশাপ দিয়েছে। চুমকির মুখে এই কথা শুনে রাধিকা সব কিছু বুঝতে পারে। তারপর সে দৌড়ে নদীর ঘাটে যায় আর তিন মাথার জলপরীকে ডাকতে থাকে। রাধিকার ডাকে জলপরী নদীর ঘাটে আসে আর বলে, আমি তোমার ননদকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাকে বিপরীত ফল পাওয়ার বরদান দিয়েছি। ওকে ক্ষমা করে দাও জলপরী, ও ভুল করে এই কাজ করে ফেলেছে। কিন্তু আমি যাকে আশীর্বাদ দিই সেই আশীর্বাদ ফিরিয়ে নিতে পারি না। আজ আমি তোমাকে আশীর্বাদ দিতে চাই। তুমি তোমার মনের তিনটি ইচ্ছা আমার থেকে চাও। আমার ননদের রূপ আগের মতো করে দাও জলপরী, তার মাথার চুল ফিরিয়ে দাও আর তার হারিয়ে যাওয়া অলংকারও ফিরিয়ে দাও। বেশ, তাই হবে। কিন্তু রাধিকা, তুমি তো তোমার জন্য কিছুই চাইলে না। সবাই খুশি থাকলে আমিও খুশি, আর আমার কষ্ট আমি না হয় সয়েই নেব।
আমি তোমার সততা ও ভালো মন দেখে খুবই খুশি হয়েছি, তাই আমি তোমায় নিজে থেকে আরেকটি আশীর্বাদ দিতে চাই। তিন মাথার জলপরি রাধিকাকে জাদুর আশীর্বাদ করতেই তার মাথায় লম্বা ও ঘন চুল হয়ে যায়। তারপর জলপরি নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়, আর রাধিকা বাড়ি ফিরে দেখে তার ননদ আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। চুমকিও তার নিজের ভুল বুঝতে পারে এবং তারা সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো শান্ত, মিঠুন, খুশি, ললিতা, সাদিয়া, জান্নাতুল, সোরানা, তাহমিন, ইমরান, পূজা, তনহা, অনিন্দিতা, সুপ্রিয়া, ফতেমা, সুপর্ণা। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।